আজ আমরা ক্লাস 11-এর ভেক্টর চ্যাপ্টারটা শুরু করব। এই ভেক্টরটা খুব ভালো করে বুঝতে হবে, না হলে পরবর্তীকালে যখন মেকানিক্সের প্রবলেমগুলো করব তখন কিন্তু অসুবিধা হবে। তো এই ভেক্টর রাশি কোথা থেকে আসলো? না, আমাদের মহাবিশ্বে অসংখ্য বস্তু আছে, সেই সমস্ত বস্তুর নির্দিষ্ট মাস বা ভর আছে, তার টেম্পারেচার আছে। এখন বস্তুটি যদি চলমান হয় তাহলে তার ভেলোসিটি আছে, তার অ্যাক্সিলারেশন বা ত্বরণ থাকতে পারে। এখন এই সমস্ত কোয়ান্টিটিগুলো মাস, টেম্পারেচার, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, রিটার্ডেশন, এই সমস্ত কোয়ান্টিটিগুলোকেই বলা হয় কি না ফিজিক্যাল কোয়ান্টিটি। আমাদের পৃথিবীতে অসংখ্য ফিজিক্যাল কোয়ান্টিটি আছে। এখন এই ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে কিছু ধর্ম বা প্রপার্টির উপর বেস করে দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা ভাগকে বলা হয় স্কেলার কোয়ান্টিটি, আর একটা ভাগকে বলা হয় ভেক্টর কোয়ান্টিটি। এখন এই স্কেলার কোয়ান্টিটি কি না, যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোর শুধুমাত্র ম্যাগনিটিউড আছে বা মান আছে, কিন্তু কোনো অভিমুখ বা ডিরেকশন নেই, এবং তাদেরকে অ্যাড বা যোগ করতে গেলে আমাদের সাধারণ অ্যালজেব্রিক বা বীজগণিতিক নিয়ম ফলো করতে হয়। সেই সমস্ত রাশিগুলোকেই আমরা কি বলবো না ভেক্টর রাশি, সরি স্কেলার রাশি। এখন যেমন কোনো বস্তুর ভর বা মাস, কোনো বস্তুর টেম্পারেচার, এগুলো এক একটি স্কেলার রাশি, কারণ মাস, টেম্পারেচার, এই সমস্ত কোয়ান্টিটিগুলোর ম্যাগনিটিউড থাকলেও এর কোনো ডিরেকশন নেই। এবারে আসা যাক ভেক্টর রাশি কি না, যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটিগুলির ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটোই আছে, এবং কি আমরা তাদেরকে সাধারণ অ্যালজেব্রিক প্রসেসে অ্যাড করতে পারি না। তাদেরকে অ্যাড করতে গেলে আমাদের কিছু পার্টিকুলার ল ফলো করতে হয়। সেই সমস্ত রাশিগুলোকেই বলা হবে ভেক্টর কোয়ান্টিটি। এখন তোমরা ক্লাস 9-10 পর্যন্ত কি পড়ে এসছো? ভেক্টর কোয়ান্টিটির ডেফিনেশন, না যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটির ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটোই আছে তাদেরকে ভেক্টর কোয়ান্টিটি বলে। কিন্তু এই কথাটার সাথে এখন আর একটা কথা অবশ্যই অ্যাড করতে হবে, যে সমস্ত কোয়ান্টিটি ফিজিক্যাল কোয়ান্টিটির ম্যাগনিটিউড এবং ডিরেকশন আছে এবং তারা তাদেরকে অ্যাড করতে গেলে কিছু পার্টিকুলার ল ফলো করতে হয়, সেই সমস্ত কোয়ান্টিটিগুলোকেই বলা হয় ভেক্টর কোয়ান্টিটি। এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে তাদেরকে অ্যাড করতে গেলে বা যোগ করতে গেলে কিছু পার্টিকুলার ল ফলো করতে হয়, তাদেরকে সাধারণ অ্যালজেব্রিক প্রসেসে অ্যাড করা সম্ভব নয়। এই সমস্ত কোয়ান্টিটিগুলোকেই আমরা কি বলবো না ভেক্টর কোয়ান্টিটি। এখন তাহলে মনে হতে পারে আমার কারেন্ট বা তড়িৎ, তড়িতের তো একটা নির্দিষ্ট অভিমুখ মানও ম্যাগনিটিউডও আছে, আবার একটা পার্টিকুলার ডিরেকশনও আছে। তাহলে এই কারেন্ট কি কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি? দেখা যাক। ধরলাম এই একটা তার, এর মধ্যে দিয়ে I1 কারেন্ট যাচ্ছে, এই আর একটা তার, এর মধ্যে দিয়ে I2 কারেন্ট যাচ্ছে, এবং তার দুটো এসে এই পয়েন্টে মিট করছে, এবং এই দুটো কারেন্ট একটা ফাইনাল তারের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে এই তারটার মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে না I1 প্লাস I2, তাই না? তাহলে এখানে আমরা এই যে দুটো কারেন্ট দুটো তার দিয়ে আসলো, তারপর একটা ফাইনাল তারের মধ্যে দিয়ে গেল, সেই দুটো কারেন্টকে কি নিয়ম অনুযায়ী যোগ করেছি না সিম্পল অ্যালজেব্রিক প্রসেসে আমরা অ্যাড করেছি, তাই তো? তাহলে দেখো এখানে কারেন্টের ম্যাগনিটিউডও আছে, একটা পার্টিকুলার ডিরেকশনও আছে, কিন্তু তাদেরকে আমরা অ্যাড করছি কিভাবে না সিম্পল অ্যালজেব্রিক নিয়মে। সেই জন্য কারেন্টকে আমরা বলবো স্কেলার কোয়ান্টিটি। ওকে,
তাহলে এবার বোঝা গেল কেন এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। তাদেরকে অ্যাড করতে তাদের মানে ভেক্টর রাশিগুলোকে অ্যাড করতে গেলে কিছু পার্টিকুলার ল ফলো করতে হবে, তখনই আমরা তাকে, এবং তার ম্যাগনিটিউড এবং ডিরেকশন থাকবে, তখনই আমরা তাকে ভেক্টর কোয়ান্টিটি বলবো। দেখো এখানে কারেন্টের কিন্তু ডিরেকশন আছে, ম্যাগনিটিউডও আছে, কিন্তু কারেন্টকে আমরা ভেক্টর কোয়ান্টিটি বলছি না। কেন না, তাদের দুটো কারেন্টের অ্যাডিশন আমরা সিম্পল অ্যালজেব্রিক নিয়মে করছি, এই কারণেই কারেন্ট একটি স্কেলার কোয়ান্টিটি। ওকে, এখন আমরা একটা ভেক্টর রাশিকে জিওমেট্রিক্যালি বা জ্যামিতিকভাবে প্রকাশ করব কি করে, বা রিপ্রেজেন্ট করব কি করে। জিওমেট্রিক্যাল representation of a vector. ওকে, এখন ধরলাম আমার এই খাতার এ সাইডটা ইস্ট আর এ সাইডটা ওয়েস্ট। এখন এটা ইস্ট আর এ পাশটা ওয়েস্ট। এখন একটি সাপোজ একটা পার্টিকেল এই পজিশন থেকে ইস্ট থেকে ওয়েস্টের দিকে 5 মিটার গিয়ে থেমে গেল, তাহলে এই লেন্থটা কত না 5 মিটার। এখন বস্তুটি যে ইস্ট থেকে ওয়েস্টের দিকে যাচ্ছে সেটা বোঝাতে আমরা কি করছি না, একটা লাইন সেগমেন্ট বা তীর চিহ্ন দিলাম। ওকে, একটা ভেক্টর কোয়ান্টিটিকে এরকম লাইন সেগমেন্ট বা তীর চিহ্নযুক্ত রেখার সাহায্যে প্রেজেন্ট করা হয়। এই তীর চিহ্নটা যেদিকে থাকবে ভেক্টর রাশিটির ডিরেকশন সেই দিকে, আর এই যে স্ট্রেট লাইনের যা লেন্থ বা দৈর্ঘ্য হবে সেটাই হচ্ছে ওই ভেক্টর কোয়ান্টিটিটির ম্যাগনিটিউডকে বোঝাবে। এখন ধরলাম এই পয়েন্টটা, এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছিল, তো এই পয়েন্টটা নাম দিলাম এ, আর যেখানে এসে জার্নি শেষ করেছে সেই পয়েন্টটার নাম দিলাম বি। এখন যেখান থেকে জার্নি স্টার্ট করেছিল সেটাকে বলা হবে ইনিশিয়াল পয়েন্ট বা আদি বিন্দু, আর এই ভেক্টর কোয়ান্টিটিটার যেটা এন্ড পজিশন সেইটাকে বলা হবে ফাইনাল পয়েন্ট বা অন্তিম বিন্দু। ঠিক আছে, আর এটাকে লিখবো কিভাবে না, ইনিশিয়াল সংখ্যাটাকে ফার্স্টে দেব, তারপরে ফাইনালটাকে, আর এর মাথায় একটা ভেক্টর সিম্বল দেব। ঠিক আছে, এই ভেক্টর কোয়ান্টিটিটাকে লিখবো কিভাবে না, ইনিশিয়ালটাকে ফার্স্টে দিলাম, ফাইনালটাকে ডান দিকে দিলাম, তার মাথায় একটা ভেক্টর সিম্বল দেওয়া হলো। ওকে, আর এর ম্যাগনিটিউডটা কিভাবে লিখব না, এ বি ভেক্টরকে যদি আমরা মড দিয়ে দিই তার মানে বুঝবো এই ভেক্টর কোয়ান্টিটিটার ম্যাগনিটিউডকে বোঝাচ্ছে। তার মানে এখানে কি না, আমি আগেই বলে নিয়েছি একটি ভেক্টর কোয়ান্টিটির ম্যাগনিটিউড কোনটাকে বোঝায় না, ওই যে স্ট্রেট লাইনটা থাকে সেই স্ট্রেট লাইনটার লেন্থটাকে। তাহলে এখানে কি, যখনই আমি মড চিহ্ন দিয়ে দেবো ভেক্টরের উপর, তার মানে কি না এই ভেক্টর কোয়ান্টিটির ম্যাগনিটিউডকে বোঝাবে, তার মানে এটা সমান সমান এই ভেক্টর সিম্বলটা উঠে যাবে, সমান সমান এখানে এই ফিগার অনুযায়ী কত না 5 মিটার। ওকে, এরকমভাবে একটা ভেক্টর কোয়ান্টিটিকে আমরা রিপ্রেজেন্ট করি। ভেক্টর কোয়ান্টিটিকে একটা লাইন সেগমেন্টের সাহায্যে রিপ্রেজেন্ট করা হয়, আর তীর চিহ্নটি যেদিকে থাকে ভেক্টর কোয়ান্টিটিটির ডিরেকশানও সেই দিকে থাকে, আর ওই
স্ট্রেট লাইনের যা লেন্থ হয় সেটাই ভেক্টর কোয়ান্টিটির ম্যাগনিটিউডকে বোঝায়। আর ভেক্টর কোয়ান্টিটিটাকে লিখি কিভাবে, ইনিশিয়াল পয়েন্টটাকে ফার্স্টে লিখবো, ফাইনাল পয়েন্টটাকে সেকেন্ডে, তার মাথায় একটা ভেক্টর বোঝাতে তার মাথায় একটা তীর চিহ্ন দেবো। আর তার মানকে কিভাবে বোঝাবো না, এই ভেক্টর কোয়ান্টিটি এই ভেক্টরটার উপরে মড চিহ্ন দেবো, তার মানেই বুঝবো যে এই জিনিসটা আমার আমার এই এবি ভেক্টরের ম্যাগনিটিউডকে প্রেজেন্ট করছে। তাহলে যখনই মড দিয়ে দেবো তখন এই ভেক্টর চিহ্নটা উঠে যাবে, উঠে গিয়ে শুধু এবি বা ওই স্ট্রেট লাইনটার লেন্থ আমরা লিখে ফেলবো। ওকে, এখন ধরা যাক একটি ফোর্স বা বল ইস্ট থেকে ওয়েস্টের দিকে কাজ করছে। একটা বল ইস্ট থেকে ওয়েস্টের দিকে কাজ করছে এবং ফোর্সটির ম্যাগনিটিউড 5 নিউটন। তাহলে ইস্ট থেকে ওয়েস্টের দিকে মানে এদিকটা ওয়েস্ট, তাহলে এরকম একটা ফোর্স কাজ করছে এইদিকে। তাহলে আমরা ফোর্সকে সাধারণত এফ দিয়ে লিখি, তাহলে লিখলাম। তাহলে ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে সেটা বোঝাতে কি লিখবো না এফ ভেক্টর। আর এই ফোর্সটার ম্যাগনিটিউড কত হবে না, ম্যাগনিটিউড বোঝাতে আমি কি বলবো না এফ ভেক্টর মড। তার মানেই বুঝবো আমরা এখানে ফোর্সের ম্যাগনিটিউডকে বোঝাচ্ছে এই মড অফ এফ ভেক্টর মানে। তার মানে এটা সমান সমান ভেক্টর সিম্বলটা উড়ে যাবে, আর আমি কত বলেছি না 5 নিউটন বল, তার সমান সমান 5 নিউটন। ক্লিয়ার? এভাবেই আমরা একটা ভেক্টর কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করি। এখন আমাদের এই ভেক্টরের বিভিন্ন রকমের ফিচার্স পড়তে হবে। সাম ডিফারেন্ট ফ্যাক্টস অ্যাবাউট ভেক্টর। প্রথমে আসি ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর। কি সেটা না, যে সমস্ত ভেক্টর কোয়ান্টিটির ম্যাগনিটিউড এবং ডিরেকশান সেম, সেই সমস্ত ভেক্টর কোয়ান্টিটিগুলোকে আমরা বলবো ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর। এখন ধরা যাক আমার হাতে তিনটে ভেক্টর আছে, এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টর। এখন এই তিনটে ভেক্টরকে কখন আমরা ইকুয়াল ভেক্টর বলবো না, যখন এ বি সি তিনটে ভেক্টরের ম্যাগনিটিউড সেম হবে এবং এ ভেক্টরের যা ডিরেকশান বি ভেক্টরের তাই ডিরেকশান এবং সি ভেক্টরেরও যদি একই দিকে ডিরেকশান হয়, তাহলে আমরা বলতে পারি এ বি সি তিনটে ইকুয়াল ভেক্টর। তাহলে ম্যাথামেটিক্যালি কীভাবে লিখব, ইফ যদি মড অফ এ ভেক্টর, তার মানে এ ভেক্টরের ম্যাগনিটিউড ইজ ইকুয়ালস টু মড অফ বি ভেক্টর, তার মানে বি ভেক্টরের ম্যাগনিটিউড ইজ ইকুয়ালস টু মড অফ সি ভেক্টর। এই তিনটে ভেক্টরের ম্যাগনিটিউড যদি সেম হয় এবং তার সাথে সাথে তাদের ডিরেকশানও সেম হবে, যদি তাদের ডিরেকশানও সেম হয়, তখনই আমরা এই তিনটে ভেক্টরকে ইকুয়াল ভেক্টর বলতে পারবো। এখন ধরলাম এ ভেক্টরের ডিরেকশান ইস্ট থেকে ওয়েস্টের দিকে, আর বি ভেক্টরেরও ডিরেকশান ইস্ট থেকে ওয়েস্টের দিকে, আর সি ভেক্টরটা আমি নিচে প্যারালালি আঁকলাম, সি ভেক্টরের ডিরেকশান ইস্ট থেকে ওয়েস্টের দিকে। দেখো এ ভেক্টরের ডিরেকশান ইস্ট থেকে ওয়েস্ট, বি ভেক্টরের ডিরেকশান ইস্ট থেকে ওয়েস্ট, আর সি ভেক্টর এই দুটোর সাথে প্যারালাল হলেও কিন্তু এর ডিরেকশান ইস্ট থেকে ওয়েস্টের দিকেই। সেজন্য দুটো প্যারালাল ভেক্টরের এই দুটো প্যারালাল কিন্তু তাদের ডিরেকশান সেম। তাহলে আমাদের সব কটা ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেছে। এ বি সি ভেক্টরের ম্যাগনিটিউড সমান, আবার ডিরেকশানও সেম, সব কটা ভেক্টরেরই এখানে ডিরেকশান ইস্ট থেকে ওয়েস্টের দিকে। তাহলে আমরা বলতে পারি যে এ বি সি
তিনটে ইকুয়াল ভেক্টর। সেটা আমরা লিখবো কিভাবে ম্যাথামেটিক্যালি ইকুয়াল ভেক্টর বোঝাতে এই তিনটেকে? না, এ ভেক্টর ইজ ইকুয়ালস টু সি ভেক্টর ইজ ইকুয়ালস, সরি, এ ভেক্টর ইজ ইকুয়ালস টু বি ভেক্টর ইজ ইকুয়ালস টু সি ভেক্টর। ওকে, এটা গেল ইকুয়াল ভেক্টর। নেক্সট যেটা আসবে সেটা হলো অপোজিট ভেক্টর। এটা খুব ইম্পর্টেন্ট। অপোজিট ভেক্টর, অপোজিট ভেক্টর কাকে বলবো? না, যে সমস্ত ভেক্টর কোয়ান্টিটিগুলোর ম্যাগনিটিউড সেম বাট ডিরেকশন বিপরীত বা অপোজিট, সেই সমস্ত ভেক্টর কোয়ান্টিটিগুলোকে আমরা কি বলবো? না, অপোজিট ভেক্টর। এখন ধরা যাক আমার হাতে দুটো ভেক্টর আছে, একটা ভেক্টরকে এ বললাম, এ ভেক্টর, আর একটা বি ভেক্টর। এখন এই দুটো ভেক্টর কখন অপোজিট ভেক্টর হবে? না, যদি ইফ এই দুটো ভেক্টরের ম্যাগনিটিউড সেম হয়, যদি মড অফ এ ভেক্টর, তার মানে এ ভেক্টরের মান ইজ ইকুয়ালস টু মড অফ বি ভেক্টর, তার মানে যদি এ ভেক্টর আর বি ভেক্টরের মান বা ম্যাগনিটিউড সমান হয়, এবং তার সাথে সাথে কি হতে হবে? না, এ ভেক্টরের যা ডিরেকশন আর বি ভেক্টরের ডিরেকশন যদি উল্টো হয় বা অপোজিট হয়, তখনই আমি বলবো এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পরের অপোজিট ভেক্টর। তাহলে আঁকবো কিভাবে? না, আমি ধরলাম যে এ ভেক্টরের ডিরেকশন ইস্ট থেকে ওয়েস্টের দিকে, তাহলে আঁকবো কিভাবে? এটা এটা এ ভেক্টর, আর বি ভেক্টর আর এ ভেক্টর পরস্পরের অপোজিট ভেক্টর হতে গেলে বি ভেক্টরের ডিরেকশন কি হতে হবে? এ ভেক্টরের ডিরেকশনের অপোজিট হতে হবে। তাহলে কি হতে হবে? বি ভেক্টরের ডিরেকশনটা ওয়েস্ট থেকে ইস্টের দিকে, ওয়েস্ট থেকে ইস্টের দিকে। তাহলে এরকম এখানে এ ভেক্টরের ডিরেকশন ইস্ট থেকে ওয়েস্ট আর বি ভেক্টরের ডিরেকশন ওয়েস্ট থেকে ইস্ট, এবং তাদের ম্যাগনিটিউড ও সেম, তখন আমরা বলতে পারি এ আর বি ভেক্টর দুটো অপোজিট ভেক্টর। তো এটা আমরা ম্যাথামেটিক্যালি কিভাবে লিখব? না, এ ভেক্টর ইজ ইকুয়ালস টু মাইনাস অফ বি ভেক্টর। এখানে এই মাইনাস সিম্বলটা দেওয়ার মানেই এ ভেক্টরের যা ডিরেকশন বি ভেক্টরের ডিরেকশনটা ঠিক তার অপোজিট, এটাই হচ্ছে অপোজিট ভেক্টর। তো এখন তোমাকে বলা হলো তোমাদেরকে যে তোমার হাতে একটা ভেক্টর আছে সি ভেক্টর, এটার ডিরেকশন ইস্ট থেকে ওয়েস্টের দিকে। এখন এই সি ভেক্টরের অপোজিট ভেক্টর কি হবে? না, সি ভেক্টরের অপোজিট ভেক্টরের ম্যাগনিটিউড সেম হবে। ধরো তোমাদের এখন সি ভেক্টরের একটা অপোজিট ভেক্টর বের করতে বললো, ঠিক আছে? তাহলে কিভাবে আমরা বের করব? না, সি ভেক্টরের অপোজিট ভেক্টর হতে গেলে সেই ভেক্টরটার ডিরেকশন সি ভেক্টরের অপোজিট হতে হবে আর সি ভেক্টরের ম্যাগনিটিউডের সাথে সেম হতে হবে। তাহলে কিভাবে? সি ভেক্টরের অপোজিট ভেক্টর কি হবে? না, মাইনাস অফ সি ভেক্টর, তাই না? এটা কিন্তু পরবর্তীকালে খুব কাজে লাগবে এই ব্যাপারটা। কোনো একটা ভেক্টরের অপোজিট ভেক্টর কি হবে? এটা যদি সি ভেক্টর হয় তাহলে তার অপোজিট ভেক্টর হবে মাইনাস অফ সি ভেক্টর। এখন সি ভেক্টরের ডিরেকশন যদি এটা হয় তাহলে মাইনাস অফ সি ভেক্টরের ডিরেকশন কি হবে? ঠিক তার উল্টো। ওকে, এটা গেল অপোজিট ভেক্টর। এবারে হচ্ছে নাম্বার সি, কো লিনিয়ার ভেক্টর। কোলিনিয়ার ভেক্টর কাকে বলবো? না, যে সমস্ত ভেক্টর কোয়ান্টিটিগুলোর ডিরেকশন সেম অর অপোজিট, ম্যাগনিটিউড সমান হতেও পারে আবার নাও হতে পারে, সেই সমস্ত ভেক্টর কোয়ান্টিটিগুলোকে আমরা কি বলবো? না, কোলিনিয়ার ভেক্টর। ধরলাম আমার হাতে আবার তিনটে ভেক্টর আছে, এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টর।
এখন এই তিনটে ভেক্টরের কোলিনিয়ার হওয়ার কন্ডিশন কি, না এই তিনটে ভেক্টরের ম্যাগনিটিউড সেম হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু ডিরেকশন ইকুয়াল হবে অথবা অপোজিট হবে। তা আমি ধরছি এ ভেক্টরের ডিরেকশনটা ইস্ট থেকে ওয়েস্টের দিকে, আবার বি ভেক্টরেরও ডিরেকশনটা ইস্ট থেকে ওয়েস্টের দিকে, আর সি ভেক্টরের ডিরেকশনটা ওয়েস্ট থেকে ইস্টের দিকে, ওয়েস্ট থেকে ইস্টের দিকে। তাহলে এখন দেখো এ ভেক্টর, এই তিনটে ভেক্টরকে আমরা এই কেসে এই ফিগার অনুযায়ী আমরা কোলিনিয়ার বলতে পারি। কারণ কি, না এ ভেক্টর আর বি ভেক্টরের ভেক্টর দুটো সেম ডিরেকশানে আছে, আর সি ভেক্টরটা এ আর বি ভেক্টরের সাথে প্যারালাল হলেও অপোজিট ডিরেকশানে আছে। তো কোলিনিয়ার হওয়ার কন্ডিশনই তো সেটাই, তাদের ম্যাগনিটিউড সেম হতেও পারে নাও হতে পারে, বাট সেই সমস্ত ভেক্টর কোয়ান্টিটিগুলোর ডিরেকশান যদি সেম হয় অর অপোজিট হয়, তাহলেই আমরা সেই ভেক্টরগুলো বা এখানে এ বি সি তিনটে ভেক্টরকে আমরা কোলিনিয়ার বলবো। কারণ এদের ম্যাগনিটিউড নিয়ে আমার মাথা ঘামানোর কারণ নেই, কারণ ম্যাগনিটিউড সেম হতেও পারে নাও হতে পারে কোলিনিয়ার ভেক্টরের ক্ষেত্রে, কিন্তু ডিরেকশান সেম হবে। কিন্তু ডিরেকশান যদি সেম হয় বা অপোজিট হয়, তাহলেই আমরা সেই সমস্ত ভেক্টর কোয়ান্টিটিগুলোকে কোলিনিয়ার বলতে পারবো। কোলিনিয়ার বলার মানেই যে সেই তিনটে ভেক্টর এক লাইনের উপর থাকবে তা নয়, প্যারালালও হতে পারে। ওকে, তারপরে আসি কোপ্লেনার ভেক্টর বা এক তলীয় ভেক্টর কাকে বলবো, না যে সমস্ত ভেক্টর কোয়ান্টিটিগুলো একই প্লেন বা এক সমতলে থাকবে, সেই সমস্ত ভেক্টর কোয়ান্টিটিগুলোকেই আমরা বলবো কোপ্লেনার ভেক্টর। সেক্ষেত্রে ভেক্টরগুলোর ম্যাগনিটিউড বা ডিরেকশন সেম হতেও পারে আবার নাও হতে পারে। শুধুমাত্র একটাই কন্ডিশন, যে সমস্ত ভেক্টর কোয়ান্টিটিগুলো এক প্লেনে থাকবে সেই সমস্ত ভেক্টর কোয়ান্টিটিগুলোকে আমরা বলবো কি, না কোপ্লেনার ভেক্টর। এখন ধরলাম তিনটে ভেক্টর আছে, এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টর। এখন আমি ধরলাম এটা এ ভেক্টর, এ খাতার প্লেনে, এই পেনটা এ ভেক্টর, এ খাতার প্লেনে আছে, যে কোনো ডিরেকশানে আছে বা এর ম্যাগনিটিউড যা খুশি হতে পারে। আর একটা এটা বি ভেক্টর, এটাও খাতার প্লেনে আছে এবং এর ডিরেকশানও যা খুশি হতে পারে বা ম্যাগনিটিউডও যা খুশি হতে পারে। আর সি ভেক্টরটা খাতার প্লেনে নেই, খাতার প্লেনে নেই, যে কোনো ডিরেকশানে আছে সি ভেক্টরটা। এখন এখানে এই খাতার তলের সাপেক্ষে, এই খাতার তলা, এই খাতার প্লেনের রেসপেক্টে এই এ ভেক্টর আর বি ভেক্টর দুটো হবে কোপ্লেনার ভেক্টর বা সমতলীয় একতলীয় ভেক্টর। ক্লিয়ার? এখানে মাথায় রাখতে হবে ডিরেকশন সেম হতেও পারে নাও হতে পারে। নাম্বার 5, ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। এখন কাকে বলবো ইউনিট ভেক্টর, না যে সমস্ত ভেক্টর কোয়ান্টিটিগুলোর ম্যাগনিটিউড 1, সেই সমস্ত ভেক্টর কোয়ান্টিটিগুলোকে বলা হবে ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। এখন এই একটা ইউনিট ভেক্টরকে লিখবো কিভাবে, না সাধারণত একটা ইউনিট ভেক্টরকে এন ক্যাপ দিয়ে লেখা হয়। এখানে এই এনটা যা খুশি হতে পারে, কিন্তু এই মাথায় যদি কোনো ক্যাপ চিহ্ন থাকে তাহলে আমরা সেটা বুঝবো যে সেটা একটা ইউনিট ভেক্টরকে বোঝাচ্ছে। তাহলে আবার আমরা কি বলেছি, একটা ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড বা মান কত, না 1। তাহলে এখানে মড অফ এন ক্যাপ কত হবে, 1। ঠিক আছে, এখন এই ইউনিট ভেক্টরের কাজটা কি
সেটা আমরা বুঝবো। তা সেটা বুঝতে, সেটা এখন এই ইউনিট ভেক্টরের কী কাজ সেটা এবার আমরা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তো দেখা যাক আমাদের একটা ভেক্টর কি করে ফর্ম করে, বা একটা ভেক্টর কিভাবে, ভেক্টর রাশিকে কিভাবে গঠন করা হয়। ফরমেশন অফ এ ভেক্টর। ওকে, ধরলাম এ একটা ভেক্টর কোয়ান্টিটি, এরকম ভাবে লিখতে পারি আমরা, আর এর ডিরেকশন ইস্ট থেকে ওয়েস্টের দিকে। ওকে, আর ধরলাম এই ডিরেকশানেই একটা, এই এ ভেক্টরের যা ডিরেকশন সেই ডিরেকশানেই একটা ইউনিট ভেক্টর আছে। সেই ইউনিট ভেক্টরটা কত না এন ক্যাপ। এই এন ক্যাপের ডিরেকশন, এই ইউনিট ভেক্টরের ডিরেকশনটা এ ভেক্টরের ডিরেকশনের দিকেই। তাহলে এন ক্যাপ সমান সমান কত হবে না 1 হবে। আর ডিরেকশনটা কোন দিকে হবে এন ক্যাপের, মানে এই এন ক্যাপ ইউনিট ভেক্টরের এ ভেক্টরের দিকে। তাহলে এখন এই এ ভেক্টর সমান সমান লেখা যায় এ ভেক্টর ইজ ইকুয়ালস টু এই এ ভেক্টরের ম্যাগনিটিউড মানে মড অফ এ ভেক্টর ইনটু এই এ ভেক্টরটা যে ডিরেকশানে আছে সেই ডিরেকশানের ইউনিট ভেক্টর। তো এখানে এ ভেক্টরের ডিরেকশানে ইউনিট ভেক্টর কি না এন ক্যাপ, তাহলে আমরা এখানে লিখে ফেলতে পারি এন ক্যাপ। এরকমভাবে একটা ভেক্টর রাশিকে ফর্ম করা হয় কি না ওই ভেক্টরটা সমান সমান ওই ভেক্টরের ম্যাগনিটিউড ইনটু ওই ভেক্টরের ডিরেকশানে একটা ইউনিট ভেক্টর। তাহলে এখানে আমি এ ভেক্টরের ডিরেকশানে ইউনিট ভেক্টর কি ধরেছি না এন ক্যাপ। তাহলে এ ভেক্টর সমান সমান লিখতে পারি মড অফ এ ইনটু এ ভেক্টরের ডিরেকশানে যে ইউনিট ভেক্টর সেটা হলো এখানে এন ক্যাপ। ওকে, তাহলে আমরা এন ক্যাপ সমান সমান এটা লিখতে পারি এই লাইন থেকে এ ভেক্টর বাই মড অফ এ ভেক্টর, তার মানে এ মড অফ এ ভেক্টর মানে এ ভেক্টরের মান। এটা একটা ফর্মুলা, এটাকে আমরা বক্স করে দেবো। তাহলে এখন কোশ্চেনটা যদি ঘুরিয়ে দেয় যে এ ভেক্টরের ডিরেকশানে একটা ইউনিট ভেক্টর বের করো, তো আমি ধরলাম এ ভেক্টর ডিরেকশানে একটা ইউনিট ভেক্টর কত না এন ক্যাপ। তাহলে এন ক্যাপ সমান সমান কত হবে না এ ভেক্টর বাই এ ভেক্টরের মড মানে এ ভেক্টরের ম্যাগনিটিউড। তাহলে কোনো একটা ভেক্টরকে সেই ভেক্টরের ম্যাগনিটিউড দিয়ে যদি আমি ডিভাইড করে দিই তাহলে আমি ওই ভেক্টরের ডিরেকশানে একটা ইউনিট ভেক্টর পেয়ে যাব। ক্লিয়ার? তো এবার একটু আমাদের স্ট্যান্ডার্ড একটা ফর্ম দেখা যাক। কি স্ট্যান্ডার্ড ফর্ম না আমরা সবাই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জানি। তো আমরা 9-10 পর্যন্ত এক্স অ্যাক্সিস, এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস, আর জেড অ্যাক্সিসটা কি থাকে না খাতার প্লেনের থেকে লম্বভাবে উপরের দিকে থাকে। তো আমরা সেটা আঁকবো কি করে না এরকমভাবে আঁকলাম। ওকে, তো এই এক্স অ্যাক্সিসের একটা নির্দিষ্ট ডিরেকশন আছে, ওয়াই অ্যাক্সিসের একটা নির্দিষ্ট ডিরেকশন আছে, আর জেড অ্যাক্সিসেরও একটা নির্দিষ্ট ডিরেকশন আছে। এখন একটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে কি সেটা না এই এক্স অ্যাক্সিসের অভিমুখে বা এক্স অ্যাক্সিসের দিকে ইউনিট ভেক্টর এক্স অ্যাক্সিসের ডিরেকশানে ইউনিট ভেক্টরকে আই ক্যাপ দ্বারা লেখা হয়। তার মানে আই ক্যাপ যদি আমি লিখে ফেলি তার মানে বুঝবো এক্স অ্যাক্সিসের ডিরেকশানে ইউনিট ভেক্টরটি হলো আই ক্যাপ, আর ওয়াই অ্যাক্সিসের ডিরেকশানে ইউনিট ভেক্টরকে জে ক্যাপ দিয়ে লেখা হয়, আর জেড অ্যাক্সিসের ডিরেকশানে ইউনিট ভেক্টরকে কে ক্যাপ দিয়ে লেখা হয়। তাহলে আমাদেরকে কেউ যদি আমি যদি কোনো প্রবলেম বা কোথাও দেখি আই ক্যাপ লেখা আছে তার মানে আমরা বুঝবো যে এক্স অ্যাক্সিসের ডিরেকশানে ইউনিট ভেক্টর। কোথাও যদি লেখা থাকে জে ক্যাপ তার মানে আমরা বুঝবো ওয়াই অ্যাক্সিসের ডিরেকশানে ইউনিট ভেক্টর লেখা আছে। কোথাও যদি কে ক্যাপ লেখা থাকে তাহলে আমরা বুঝবো
জেড অ্যাক্সিসের ডিরেকশানে ইউনিট ভেক্টর লেখা আছে। ওকে, তাহলে এই তিনটে আই জে কে একটা স্ট্যান্ডার্ড ফর্ম। আই মানে এক্স, আই ক্যাপ মানে এক্স অ্যাক্সিসের ডিরেকশান ইউনিট ভেক্টর, জে ক্যাপ মানে ওয়াই অ্যাক্সিসের ডিরেকশান ইউনিট ভেক্টর, আর জেড কে ক্যাপ মানে জেড অ্যাক্সিসের ডিরেকশানে ইউনিট ভেক্টর। তো আমরা এটা লিখতেই পারি মড অফ আই ক্যাপ সমান সমান 1, মড অফ জে ক্যাপ সমান সমান 1, মড অফ কে ক্যাপ সমান সমান 1। এটা পরে কাজে লাগবে। ঠিক আছে, তো বোঝা গেল ইউনিট ভেক্টর, একটা ভেক্টর কিভাবে ফর্ম করে, তারপর কোনো একটা ভেক্টরের ডিরেকশানে ইউনিট ভেক্টর বের করতে গেলে আমাদের কি পদ্ধতি ফলো করতে হবে। ওকে, তো একটা ছোট্ট আর একটা উদাহরণ দেওয়া যাক, যে ধরলাম এক্স অ্যাক্সিসের অভিমুখে এক্স অ্যাক্সিসের ডিরেকশানে 5 নিউটন একটা ফোর্স কাজ করছে। তো এটা আমাদের এক্স অ্যাক্সিস আর এটা আমাদের ওয়াই অ্যাক্সিস। তো আমি কি ধরলাম না, এক্স অ্যাক্সিসের ডিরেকশানে এক্স অ্যাক্সিসের দিকে 5 নিউটন একটা ফোর্স কাজ করছে। তো এখানে তাহলে আমরা কিভাবে লিখবো এই 5 নিউটন ফোর্সটাকে, বা এই ফোর্সটাকে ভেক্টর ফর্মে কিভাবে লিখবো না, এফ ভেক্টর, ফোর্সকে আমরা এফ দিয়েই লিখি, এফ ভেক্টর সমান সমান ওই ফোর্সের ম্যাগনিটিউড সেটা। আর এখানে কোন ডিরেকশানে ফোর্সটা কাজ করছে না, এক্স অ্যাক্সিসের এক্স ডিরেকশানে, তাহলে আমরা এফ ভেক্টর সমান সমান কি লিখবো না, এফ ভেক্টরের ম্যাগনিটিউড ইনটু ওই ডিরেকশানে, যে এই এফ ভেক্টরটা যে ডিরেকশানে কাজ করছে সেই ডিরেকশানে ইউনিট ভেক্টর। তাই এখানে এক্স অ্যাক্সিসের দিকে ফোর্সটা কাজ করছে, তাহলে এক্স অ্যাক্সিসের দিকে আবার ইউনিট ভেক্টরকে আমরা কি জানি, আই ক্যাপ। তাহলে আমি কত বলেছি এখানে 5 নিউটন বল, তাহলে এখানে এফ ভেক্টর সমান সমান 5 আই ক্যাপ নিউটন। ক্লিয়ার? ঠিক আছে, এবারে ধরলাম নেক্সট কেস, যে ফোর্সটি একটা 10 নিউটনের ফোর্স ওয়াই অ্যাক্সিসের ডিরেকশানে কাজ করছে, একটা 10 নিউটন ফোর্স ওয়াই অ্যাক্সিসের ডিরেকশানে কাজ করছে। তো ভেক্টরটা কিভাবে লিখবো, ফোর্স ভেক্টরটা এফ লিখলাম, ম্যাগনিটিউড লিখলাম, আর কি লিখবো না, ফোর্সটা কোন ডিরেকশানে কাজ করছে, ওয়াই ডিরেকশানে, তাহলে তার সাথে ওই ডিরেকশানের ইউনিট ভেক্টর গুণ করে দিলাম। তাহলে কত হলো 10 জে ক্যাপ নিউটন। তাহলে এরকম ভাবেই তো একটা ভেক্টর কোয়ান্টিটি ফর্ম করে, সেই ভেক্টরটা সমান সমান তার ম্যাগনিটিউড ইনটু সেই ভেক্টরটা যে ডিরেকশানে কাজ করছে সেই ডিরেকশানে ইউনিট ভেক্টর। তো এটা গেল আমাদের ইউনিট ভেক্টর সম্পর্কে বোঝা হলো। আর একটা ভেক্টর কোয়ান্টিটি কিভাবে ফর্ম করে সেটাও বুঝলাম না, সেই আবার একবার বলে নিই না, সেই ভেক্টরটা সমান সমান ওই ভেক্টরের ম্যাগনিটিউড ইনটু ওই ডিরেকশানে ইউনিট ভেক্টর। ওকে, এবারে আমরা ভেক্টর সম্পর্কে আর একটা ইম্পর্টেন্ট জিনিস পড়বো, আর এটা খুব ইন্টারেস্টিং, যে দুটো ভেক্টরের বিটুইন অ্যাঙ্গেল কোনটা হয়, বা দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কি, বা ছবি অনুযায়ী এক্স্যাক্ট কোন জিনিসটাকে আমরা বুঝি যে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। এটাও কাজে লাগবে পরে যখন আমি বিভিন্ন লগুলো পড়বো। দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কোন অ্যাঙ্গেলটা হয়, তো দেখা যাক, ধরলাম এটা একটা এ ভেক্টর, ওকে, আর এটা একটা বি ভেক্টর। তো এই ফিগার অনুযায়ী এই এ ভেক্টর আর এটা বি ভেক্টর, এই দুটো ভেক্টরের বিটুইন অ্যাঙ্গেল বা মধ্যবর্তী কোণ কোনটা, এটা বললাম।
ক্লিয়ার? এটা তো খুব সহজ গেল। এবারে এ ভেক্টরটা এরকম ভাবে আছে আর বি ভেক্টরটা এরকম ভাবে আছে। তাহলে এখানে এ ভেক্টর আর বি ভেক্টরের বিটুইন অ্যাঙ্গেল কোনটা বা মধ্যবর্তী কোণ কোনটা? আপাত দৃষ্টিতে আমাদের কি মনে হচ্ছে, না এইটাই হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের বিটুইন অ্যাঙ্গেল এই ফিগার অনুযায়ী, কিন্তু না। এখানে এবার একটা কথা বলে রাখি, একটা ভেক্টরের শিফটিং প্রপার্টি বা একটা ভেক্টরকে আমরা সরিয়ে ফেলতে পারি, একটা পজিশন থেকে আর একটা পজিশনে শিফট করাতে পারি। কিভাবে শিফট করাবো, না তার ম্যাগনিটিউড আর ডিরেকশনটাকে সেম রেখে আমরা একটা ভেক্টরকে একটা পজিশন থেকে আর একটা পজিশনে নিয়ে যেতে পারি। তো আমি এখানে কি করলাম, না এ ভেক্টরকে শিফট করাবো, শিফট করিয়ে আমি এরকম পজিশনে আনলাম, ডিরেকশনটা সেম রাখলাম, ম্যাগনিটিউডটাও সেম রাখলাম। এইটাই হলো, এখানে দেখো একটা যে এখানে যে কোণটা তৈরি করছে এই অ্যাঙ্গেলটাই হলো এই এ ভেক্টর আর এই বি ভেক্টরের বিটুইন অ্যাঙ্গেল। কেন এই অ্যাঙ্গেলটা, না যে পয়েন্ট থেকে মনে হবে ভেক্টর রাশি ভেক্টরগুলো বেরোচ্ছে সেখানে যে কোণটা তৈরি করবে সেই অ্যাঙ্গেলটাই হলো দুটো ভেক্টরের বিটুইন অ্যাঙ্গেল। ওকে, তো এবার আর একটা ছবি দেওয়া যাক, দেখা যাক। এটা এ ভেক্টর আর বি ভেক্টরটা এরকম ভাবে আছে। তো এখানেও আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা এই এই এ ভেক্টর আর বি ভেক্টরের বিটুইন অ্যাঙ্গেল, কিন্তু না। আবার আমরা কি করব, এই বি ভেক্টরকে শিফট করাবো। কেমন ভাবে শিফট করাবো, এরকম ভাবে শিফট করিয়ে নিলাম। এবারে দেখো মনে হচ্ছে এই পয়েন্ট থেকে এ ভেক্টরটা বেরোচ্ছে আর এই পয়েন্ট থেকে বি ভেক্টরটা বেরোচ্ছে, তাহলে এই অ্যাঙ্গেলটাই হয়ে যাবে। আমরা এই ভেক্টরটাকে বি ভেক্টরটাকে এখানে শিফট করিয়ে দিলাম। তো এবার তাহলে দেখা যাচ্ছে যে এই পয়েন্ট থেকে মনে হচ্ছে এ ভেক্টরটা বেরোচ্ছে আর এই পয়েন্ট থেকে মনে হচ্ছে বি ভেক্টরটা বেরোচ্ছে, তাহলে এই অ্যাঙ্গেলটাই হলো এই ছবি অনুযায়ী এই বি ভেক্টর আর এ ভেক্টরের বিটুইন অ্যাঙ্গেল। আর একটা ফিগার ধরা যাক, এটা এ ভেক্টর আর এটা বি ভেক্টর, তাহলে এখানে বিটুইন অ্যাঙ্গেল কোনটা, না আমি এ ভেক্টরটাকে শিফট করিয়ে এখানে নিয়ে আসলাম আর বি ভেক্টরটাকে শিফট করিয়ে এখানে নিয়ে গেলাম। তো এখন দেখো মনে হচ্ছে এই পয়েন্ট থেকে এ ভেক্টরটা বেরোচ্ছে আর এই পয়েন্ট থেকে বি ভেক্টরটা বেরোচ্ছে, তাহলে এই অ্যাঙ্গেলটাই হবে এখানে এই এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ বা বিটুইন অ্যাঙ্গেল। তাহলে বিটুইন অ্যাঙ্গেল কোনটা হয়, না যে পয়েন্ট থেকে আমাদের মনে হয় ভেক্টর দুটো বেরোচ্ছে সেইখানে যে কোণটা বা অ্যাঙ্গেলটা তৈরি হয় সেটাই হচ্ছে দুটো ভেক্টরের বিটুইন অ্যাঙ্গেল বা মধ্যবর্তী কোণ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরবর্তীকালে কাজে লাগবে যখন আমি বিভিন্ন লগুলো পড়াবো তখন। তো আমরা ক্লাসের প্রথমেই কি বলেছিলাম, যে দুটো ভেক্টর রাশির দুটো ভেক্টর কোয়ান্টিটির অ্যাডিশন আমরা সাধারণ অ্যালজেব্রিক প্রসেসে করতে পারি না, তাদেরকে অ্যাড করতে গেলে কিছু পার্টিকুলার ল ফলো করতে হয়। তাহলে কি সেই পার্টিকুলার ল যেগুলো দিয়ে আমি সেই ভেক্টর কোয়ান্টিটিগুলোকে অ্যাড করতে পারবো, না প্রথম লটা যেটা হলো সেটা হচ্ছে ভেক্টর ল অফ প্যারালেলোগ্রাম আর বা ভেক্টরের সামান্তরিক সূত্র। সেকেন্ডটা হলো ভেক্টর ল অফ ট্রাইঅ্যাঙ্গেল বা ত্রিভুজ সূত্র। আমরা এই দুটো ল অনুযায়ী দুটো ভেক্টর কোয়ান্টিটিকে অ্যাড বা যোগ করতে শিখব। নেক্সট ক্লাসে আমরা এই দুটো ল নিয়ে আলোচনা করব।